দেখা যাচ্ছে? তাহলে শোনা যাবে, শোনাও যাবে, দেখাও যাবে, সব হবে। দেখা এবং শোনা যাচ্ছে। আজকে নেট তো ঝুলিয়ে দিয়েছে, ক্লাসের আসার আগে দুম করে চলে গেল নেট। তো তাই জন্য তোমাদের ইউটিউবেও জানিয়ে দিয়েছি, তোমাদের গ্রুপেও জানিয়ে দিলাম যে ক্লাস হবে না, এখন হবে। তো যাই হোক, সবাই জয়েন করে গেছো। এর আগে একবার দেখা হয়ে গেছে আমাদের সাথে, তোমাদের সাথে একবার আমার, এবং আমার সাথে তোমাদের সবার পরিচয় হয়ে গেছে, মোটামুটি একবার দেখা হয়ে গেছে। এবার চলো আজকে আমরা এখন ক্লাসে ঢুকি। আজকে আমরা পড়বো সেল। সেল আমরা শুরু করব। স্যার ইন্ট্রোডাকশন দেবেন না? কিচ্ছু দেব না, কোনো কিচ্ছুর ইন্ট্রোডাকশনের দরকার নেই। খালি একটাই কথা বলবো, এর পরের বছর যদি 85 না পাও, কোন ক্যাটাগরি দেখে আমার লাভ নেই, 85 না পাও নিশ্চিন্তে ঘুমাবে না। কারণ হবে কি হবে না তুমিও জানো না, আমিও জানি না। 115তে যদি 85 না হয়, কোনো গ্যারান্টি নেই যে তোমার সিলেকশন হবে। আর ওই গ্যারান্টি নিয়ে এসে জিজ্ঞাসাও করবে না যে স্যার হবে কি হবে না, স্যার উত্তর দেওয়ার জায়গা থাকবে না। কারণ পরের বছর, এই বছর যারা 70 পেয়েছে তাকেও আমি মন খুলে বলতে পারছি না তোমার সিলেকশন হবে কি হবে না, যারা 70 পেয়েছে। তো পরের বছর 85 মতন হাইয়েস্ট কাট অফ যেতে পারে, আগের থেকে বলে রাখছি। 85 কাট অফ যেতে পারে 115তে, মেয়েদের ক্ষেত্রে বললাম। ছেলেদেরটা খুব বেশি তফাৎ হবে না, ওই 102 ফুই থাকবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে 85 না পেলে জিএনএম না হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক আছে, এএনএম তো ছেড়ে দাও, জিএনএম না হওয়ার সম্ভাবনাও রয়েছে যদি 85 না পাও পরের বছর। কারণ কম্পিটিশন লেভেল মারাত্মক হাই হয়েছে, সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে, সেই অনুযায়ী পড়তে হবে। না পড়লে পাস করবে না, আবার পরের বছর পড়বে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে, সেই অনুযায়ী হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, চল শুরু করা যাক। আজকে আমরা শুরু করব সেল চ্যাপ্টার থেকে, কোষ। এই আমি একবার নিজের পরিচয় তাও একবার প্রথমবার দিয়ে নিচ্ছি, এরপর থেকে আর দেব না। আমার নাম শুভাশিস ভট্টাচার্য, শুভাশিস স্যার নামে আমাকে সবাই চেনে। তো যাই হোক, আমি প্রায় 7 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি, এবং 9 to 12 বায়োলজি আমি তোমাদের পড়িয়ে থাকি। এএনএম জিএনএম তোমাদের আমি পড়িয়ে থাকি, এসএমএফডব্লিউবির জন্য, জেনপাস ইউজি বিএসসি নার্সিং এর জন্য আমরা পড়িয়ে থাকি, এমস বিএসসি নার্সিং এর জন্য পড়িয়ে থাকি, জিপমার নিট এগুলোর জন্য আমি পড়িয়ে থাকি। তো চলো শুরু করা যাক। এখানে কিছু একটা চার্ট দেখতে পাচ্ছ, স্যার চার্টের তো কিছু বুঝতে পারছি না, মাথা মুন্ডু সব বুঝতে হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি কি কি আছে এখানে। সবার প্রথম যেটা, রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিলেন, ওই একমাত্র ওটারই সাল লাগে, আর কোনোটা সাল লাগে না। 65, আর অন্যগুলোর সাল লাগবে না। রবার্ট হুক, রবার্ট হুক কি আবিষ্কার করেন? কোষ। কোষ কিরকম কোষ? মৃত কোষ আবিষ্কার। কোথা থেকে করেছিলেন? কর্ক। কর্কের মধ্যে, কর্কের যে ছিপিগুলো হয় দেখেছো হোমিওপ্যাথি বোতলের মধ্যে, হোমিওপ্যাথির যে শিশি হয় ওর মধ্যে লাগানো থাকে, ওই কর্ক, ওই কর্কের মধ্যে তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এরপরে চলে আসো হচ্ছে তোমার, দেখো লিউয়েন হকের ব্যাপার এখানে দেওয়া আছে। ঠিক আছে, লিউয়েন হক 1674 থেকে 1683, দুটোই লিউয়েন হকের ব্যাপারে জানতে পারবে। তো দেখো লিউয়েন হক কি আবিষ্কার করেছিলেন? কোষ, কিন্তু সেটা ছিল জীবিত। কি আবিষ্কার করেন? কোষ, কিন্তু জীবিত কোষ। তিনি আর কি আবিষ্কার করেন? কোষ ছাড়া আমরা যদি দেখি, ইনি ব্যাকটেরিয়াও আবিষ্কার করেছিলেন। তো ব্যাকটেরিয়া এক প্রকার প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এক প্রকার প্রোটোজোয়া, তাহলে তিনি প্রোটোজোয়া আবিষ্কার করেছিলেন। তাহলে ওভারঅল বিচার করলে এই কটা জিনিস তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এরপর আরেকটা নাম যেটা পাবো আমরা,
সেটা হচ্ছে স্লেইডেন এবং সোয়ান। সেটা দেখার আগে আমরা অন্য কয়েকটা জিনিস দেখে নিই। যেমন হচ্ছে নল এবং রুস্কা, এরা কি আবিষ্কার করেছিলেন? মাইক্রোস্কোপ। ওকে, নল এবং রুস্কা কি আবিষ্কার করেন? মাইক্রোস্কোপ। এটাও পরীক্ষায় আসে, একটু দেখে নেবে। ইংলিশে বানানটা হয় KNOLL এন্ড রুস্কা। এটা বাংলায় বলে নল ও রুস্কা। এরা কি করেছিলেন? নল এবং রুস্কা এরা আবিষ্কার করেছিলেন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন নল এবং রুস্কা। কিন্তু এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্লেইডেন এবং সোয়ানের কথা এখানে বলা হয়েছে। আমি বলবো স্লেইডেন আর সোয়ান নয়, আরেকজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব আছেন, স্লেইডেন, সোয়ান এবং রুডলফ ভিটচাও। এইদিকে লিখছি, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াবে। তিনজন বৈজ্ঞানিক, একজনের নাম স্লেইডেন, আরেকজনের নাম স্নোয়ান, আরেকজনের নাম রুডলফ ভিটচাও। দেখো স্লেইডেন কি বলেছিলেন? স্লেইডেন বলেছিলেন প্রত্যেক উদ্ভিদ কোষ দ্বারা সৃষ্ট, মানে প্রত্যেক উদ্ভিদ কোষ দ্বারা সৃষ্টি করা, ঠিক আছে? সৃষ্ট। ওকে, স্নোয়ান কি বলেন? খালি উদ্ভিদ নয়, উদ্ভিদ এবং প্রাণী, তিনি কি বলেছিলেন? প্রত্যেক উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা সৃষ্ট। তাই তো? কোষ দ্বারা সৃষ্ট। এখন শুনে মনে হবে বাচ্চাদের জিনিস এইসব বলে না, এইসব জিনিস আবিষ্কার করেছে, তো আমিও পারতাম। আজকে বলেছে বলে তুমি আজকে বলতে পারছো এটা ইজি জিনিস, আদারওয়াইজ তখন কেউ এটা ভাবতেই পারেনি যে উদ্ভিদ কোষ দ্বারা সৃষ্টি, উদ্ভিদের মধ্যেও কোনো কোষ বলে কোনো জিনিস আছে। বা স্নোয়ান যেটা বলেছিল এটাও কেউ ভাবেনি যে আমাদের মধ্যে, দেহের মধ্যে কি আছে? কোষ আছে, ঠিক আছে? ওকে, এরপর রুডলফ ভিটচাও। রুডলফ ভিটচাও কি বললেন? রুডলফ ভিটচাও আরো একটা সুন্দর কথা বললেন, প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষ দ্বারা সৃষ্ট, পূর্ববর্তী কোষ দ্বারা সৃষ্ট। প্রত্যেক কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, ঠিক আছে? কোষ দ্বারা সৃষ্ট। এটাকে আমরা কি বলবো? এটাকে তিনি একটা শব্দ ইউজ করে, লাইন ইউজ করেছিলেন, যেটা খুব পপুলার হয়ে যায়, কি? omnis cellula e cellula। ওকে, আর এই তিনটে বক্তব্যকে,
এই তিনটে বক্তব্যকে একসাথে বলা হয় কি? সেল থিওরি বা কোষতত্ত্ব। অনেক জায়গায় খালি স্লেইডেন আর সোয়ানি লেখা থাকে, কিন্তু আসলে এই তিনজনের বক্তব্যটাই হচ্ছে কি? সেল থিওরি। ঠিক আছে, এই সেল থিওরির ব্যতিক্রমকে এই সেল থিওরির ব্যতিক্রম বলতে পারবে? ভাইরাস। কারণ ভাইরাস কোনো পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয় না। ভাইরাস কি করে? নিজের প্লাজমিডটাকে অন্যের শরীরে প্রবেশ করিয়ে দেয় এবং সেখান থেকে বংশবৃদ্ধি করে থাকে। ক্লিয়ার? কি বলছে? ইংলিশ কোডটা কিসের ইংলিশ? এটা ইংলিশ নয়, এটা লাতিন। অমনিস সেলিউলা ই সেলিউলা। ওকে, অমনিস সেলিউলা ই সেলিউলা। মাথায় রাখবে, এই যে ভাইরাস এখানে লিখছি, ঠিক আছে, এখানে ফাঁকা আছে। ভাইরাসকে কি বলা হয়? তাই জন্য যেহেতু এ কোনো পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয় না, তাই একে বলা হয় অকোষীয়। ভাইরাস দেহের বাইরে বেঁচে থাকতে পারে না, ঠিক আছে। দেহের বাইরে এরা জ্বরের মতন আচরণ করে, যেই দেহের ভিতরে প্রবেশ করবে কোনো কিছুর, তখন সে জীবের মতন আচরণ করে। তাই জন্য মাথায় রাখবে, ভাইরাসকে যেমন অকোষীয় বলা হয়, আরেকটা কি বলা হয়? জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা। জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, আর আজকে ফার্স্ট ডে, আজকে একটু কমই পড়াবো, ঠিক আছে। আজকে একটু কম পড়াবো, পরের দিন থেকে একেবারে রকেট স্পিডে ছুটবো, ঠিক আছে। তাড়াতাড়ি এই জিনিসটা নোট ডাউন করো, কারণ এই পেজটা আমি ঘুরিয়ে দেবো এরপর, এই পেজটা আর পাবে না। তো যারা যারা নোট ডাউন করছো তাড়াতাড়ি নোট ডাউন করো। এটা পিডিএফ এও থাকবে না, আমি হাতে যেটা লিখবো সেটা তোমরা পিডিএফ এ পাবে না, ইচ্ছা করেই দেবো না, নাহলে কেউ নোট করবে না। এই নোট করার অভ্যাসটা খুব জরুরি, নাহলে কেউ পাসও করবে না। করেছো? হয়ে গেছে লেখা? যাই তাহলে নেক্সট পার্ট। যাই তাহলে নেক্সট পার্ট। চলো এইবার আমরা দেখব ইউক্যারিওট এবং প্রোক্যারিওট। এই জিনিসটা কি মাথায় রাখবে? প্রত্যেক কোষ, মানে পৃথিবীতে কোষ দু প্রকারের হয়ে থাকে, ঠিক আছে। পৃথিবীতে কোষ দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ইউক্যারিওটিক আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক। এই দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা প্রোক্যারিওটের ছবি, প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলকে বাংলাতেও প্রোক্যারিওটিক কোষ বলা হয়। স্যার ওই ওমনি সেলুলাই সেলুলারটা কি বললেন? এইটার অর্থ হচ্ছে ওমনি, মানে এইটাই ল্যাটিন ভাষায় বলা হয় ওমনিস সেলুলাই সেলুলা। প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, এটা ল্যাটিনে বলা হয় ওমনিস সেলুলা ই সেলুলা। এই কথাটা খুব পপুলার হয়ে গেছিল, ঠিক আছে।
লোকে এই কথাটা ভগবানের সাথে জুড়তে শুরু করে দিয়েছিল, ঠিক আছে? তো ওইটাই আর কি ম্যাটার, সেটাই বললাম। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল, আর এটা হচ্ছে কি এইদিকে একটা প্ল্যান্ট সেলের ছবি দিয়েছি। তো প্ল্যান্ট সেল এক প্রকার ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। এইবার এইখানে যে নামকরণটা হলো প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, এটা কোথা থেকে হলো? প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে কি? আদি। ক্যারিওটিক, এই ক্যারিওটিক শব্দটা কোথা থেকে এসছে? ক্যারিওটিক শব্দটি এসছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন থেকে। এই ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। তাহলে তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা কি বলবো? আদি নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক সেল। এবার আদি নিউক্লিয়াস জিনিসটা কি? আদি নিউক্লিয়াস, আদিম মানুষের ক্ষেত্রে কি হতো? আদিম মানুষ কি জামা প্যান্ট পরতো? পরতো না। তো আদিম মানুষ জামা প্যান্ট পরতো না, এই আদি নিউক্লিয়াসেরও জামা প্যান্ট নেই। আদিম নিউক্লিয়াস যেহেতু, এর কোনো জামা প্যান্ট নেই। জামা প্যান্ট মানে নিউক্লিয় পর্দা নেই। যেহেতু নিউক্লিয় পর্দা নেই, তাহলে নিউক্লিয়াসের ভিতরের জিনিসগুলো কি হবে? এদিকে ওদিকে ছড়িয়ে থাকবে কোষের মধ্যে। তো এদের আমরা নিউক্লিয়াস দেখতে পাই না। এদের যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি বলা হয়? নিউক্লিয়েড। এদের নিউক্লিয়েড দেখতে পাওয়া যায়। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়েড, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোষের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? এটা গেল প্রোক্যারিওটিকের প্রধান একটা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, প্রধান একটা না, প্রধান বৈশিষ্ট্য। এরপরে আমরা আরেকটা পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে দ্বিতীয় পার্থক্য। এদের রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতির হয়। স্যার 70s মানে কি? 70s মানে হচ্ছে ভেটবার্গ ইউনিট বলা হয়, এটা একটা একক। তো রাইবোজোম দু প্রকারের হয়, 70s আর একটা হচ্ছে 80s। এই ইউক্যারিওটিকদের আমরা 80s রাইবোজোম দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ, এই রাইবোজোম আমরা দেখব, এদের ক্ষেত্রে কি হয়? 80s প্রকৃতির হয়ে থাকে। এই 70s কত কত সাব ইউনিট যোগ করা হয়, এটা তো ইউনিট, সাব ইউনিট কত কত থাকে? 50s প্লাস 30s। হ্যাঁ স্যার, যোগফল করতে হয় না, সেই স্যার আমাদের পড়াতে এসছে। 50, 30, 80 হয়, স্যার বলছে 70। এর পিছনে একটা কারণ আছে, এটা আমরা পরে গিয়ে পড়বো। ঠিক আছে, 50 প্লাস 30 কেন 70 হচ্ছে, এটা আমরা পরে গিয়ে পড়বো। এস মানে হচ্ছে ভেটবার্গ ইউনিট। ভেটবার্গের বানান, এটা একটা রাশিয়ান নেম, তাই জন্য এর বানানটা এস দিয়ে শুরু হয়, কিন্তু উচ্চারণ হচ্ছে ভেটবার্গ। এটাকে বলা হয় ভেড, ভয়কার ড, বয়াকার গয়রে, ভেটবার্গ একক। ওকে, ওকে, চল। এরপর পিডিএফ গুলো ক্লাসের নিচেই পাবে, যেখানে ক্লাস দেখাবে একদিন পরে তার নিচে পাবে, একদিন পর, 24 ঘন্টা পর পাবে। পিডিএফ সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে না, 24 ঘন্টা পর দেখতে পাবে। ঠিক আছে, 24 ঘন্টা পর মানে আজ রাত 12টার পরেই তুমি দেখতে পেয়ে যাবে পিডিএফ। ওকে, কালকের ক্লাস থেকে আর বুঝতে অসুবিধা, কালকের ক্লাসে দেখলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ, মানে একদিন প্রথম দিন অসুবিধা হয় অ্যাপে, দ্বিতীয় দিন থেকে এটাই মানে তুমি বুঝতে পেরে যাবে, বরং ইজি লাগবে। ঠিক আছে, চলো প্রোক্যারিওটিকের ফার্স্ট পয়েন্টটা একটু বলছি। ফার্স্ট পয়েন্টটা কি বললাম? নিউক্লিয়াস। ফার্স্ট পয়েন্টে কি বলেছি? নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াস কি হয়? উলঙ্গ হয়, মানে নিউক্লিয়াসের একটা পর্দা থাকে, যেটা আমরা এখানে দেখতে পাবো। নিউক্লিয়াস একটা পর্দা দ্বারা আবৃত, এই যে একটা পর্দা, এর কোনো পর্দা নেই। ঠিক আছে, এ উলঙ্গ, এর পর্দা নেই। আদিম নিউক্লিয়াস, তাহলে কি হবে? পর্দা থাকবে। ঠিক আছে, যাই হোক,
রাইবোজোমেরটা বললাম 70s 50 প্লাস 30 যোগ করে হয়, কেন হয় পরে আমরা বলবো। 80s মাথায় রাখবে, এদের যে 80s এটা যোগ কত কত যোগ করে হয় 60s প্লাস 40s, 60 40 100 হওয়ার কথা কিন্তু হয় 80, কেন হয় বলবো পরে। আচ্ছা এবার চলে আসো এই পয়েন্টটা দেখলে, এইবার চলে আসো সেল ওয়াল। এদের সেল ওয়াল আর এদের সেল ওয়ালের মধ্যে তফাৎ আছে। এদের সেল ওয়াল তৈরি হয় প্রধানত পেপটাইডোগ্লাইকেন দিয়ে, পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন দিয়ে। এদের সেল ওয়ালের মূল উপাদান, এদের সেল ওয়ালের মূল উপাদান হচ্ছে কি সেলুলোজ, সেলুলোজ, ওকে সেলুলোজ। এদের হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, সব লেখা আছে, মানে তোমাদের ভেবো না যে ওটাই পড়তে হবে, এখানে লেখা আছে, ঠিক আছে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক লেখা আছে। আমি এক্সট্রারও কয়েকটা পয়েন্ট তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে ছবি এঁকে এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে ছবিতে বুঝতে সুবিধা হয় তাই জন্য। আচ্ছা এদের প্লাজমা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা যাকে বলে, এদেরও থাকে এদেরও থাকে, তো এখানে কোনো তফাৎ নেই। এদেরও প্লাজমা মেমব্রেন থাকে মানে যেটাকে বলি আমরা কোষ পর্দা, এদেরও প্লাজমা মেমব্রেন থাকে যেটাকে বলি আমরা কোষ পর্দা, ওকে। এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপসিউল, এদের আমরা ক্যাপসিউল বলে আরেকটা তৃতীয় লেয়ার দেখতে পাবো, মানে তিনটে লেয়ার, একটা লেয়ার প্লাজমা মেমব্রেন, একটা লেয়ার সেল ওয়াল, সব থেকে বাইরের লেয়ার ক্যাপসিউল। এটা কি দ্বারা গঠিত হয় স্লাইম, এটা এক প্রকার স্লাইম স্তর, স্লাইম দ্বারা গঠিত হয়। কারুর ক্ষেত্রে এটা গঠিত হয় হচ্ছে কি গ্লাইকোক্যালিক্স দিয়ে, গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স দ্বারাও গঠিত হয় কারুর ক্ষেত্রে এই ক্যাপসুল লেয়ার, ঠিক আছে। আচ্ছা মোট কথা ক্যাপসুল থাকে, এটা একবার দেখে রাখবে। আর এদের আরেকটা স্পেশাল পয়েন্ট হচ্ছে কি, আচ্ছা এটা গেল 1 2, এটা দিলাম 3 সেল ওয়ালটা, এটা দিলাম 4, 5 নাম্বার হচ্ছে দুটোকে একসাথে লিখছি পিলাস এবং ফ্ল্যাজেলি, ফ্ল্যাজেলা এবং পিলি বলা হয়, পিলি এবং ফ্ল্যাজেলা। এই পিলি এবং ফ্ল্যাজেলা আমরা এদের ক্ষেত্রেই দেখতে পাবো, এটা 5 নাম্বার, দুটোকে একসাথে 5 নাম্বার ধরলাম, পিলি এবং ফ্ল্যাজেলা আমরা এই কোষের ক্ষেত্রেই দেখতে পাবো। আর একটা 6 নাম্বার প্লাজমিড, এই প্লাজমিড এক প্রকার জিনেটিক বস্তু যেটা আদি কোষেই দেখতে পাওয়া যায়, জিনেটিক বস্তু, এটা আদি কোষেই দেখতে পাওয়া যায়, বা যেটাকে বলি আমরা প্রোক্যারিওটিক সেল, এতেই দেখতে পাওয়া যায়। স্লাইম লেয়ার আমরা পরে গিয়ে পড়বো, স্লাইম লেয়ার আমরা পরে গিয়ে পড়বো কি জিনিস। স্লাইম লেয়ার হচ্ছে উপরের একটা কভারিং, এক্সট্রা কভারিং, মানে নরমালি এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা কোষ পর্দার বলে কভারিং থাকে, কোষ পর্দা, তার উপরে কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোষ পর্দা, কোষ প্রাচীর, তার উপরে স্লাইম স্তর, তিনখানা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এইবার এইদিকে চলে আসো ইউক্যারিওটিক কোষের দিকে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে যেটা বললাম এই নিউক্লিয়াস, ফার্স্টে দেখো নিউক্লিয়াসটাকে ধরো, এদের নিউক্লিয়াস উন্নত প্রকৃতির, কোথায় গেল নিউক্লিয়াস, কানেক্ট, হ্যাঁ এদের নিউক্লিয়াস কি হয় উন্নত প্রকৃতির, তাই তো। এদের রাইবোজোম 80s প্লাস 80s ইকুয়ালস টু 60s প্লাস 40s, দেখিয়েছি এটা আগে। 3 নাম্বার সেল ওয়াল, এদের সেল ওয়াল কি হয় সেলুলোজ দ্বারা গঠিত, এদের সেল ওয়াল সেলুলোজ দ্বারা গঠিত। এদের ক্যাপসুল আছে এদের নেই, তাহলে 4 নাম্বার আর মার্ক করার জায়গা নেই, এদের ক্যাপসুল হয় না, এদের ক্যাপসুল নেই আলাদা। এদের পিলিফিমরি হয় না, এদের ফ্ল্যাজেলা হয় না, এদের প্লাজমিড হয় না, তো এইগুলো আমরা এখান থেকে পাবো না, তাই জন্য এইদিকে আমার মার্ক করার জায়গা নেই। বাদ বাকি মোটামুটি এদেরও যা আছে এদেরও তাই রয়েছে, ওকে। এইবার এইগুলোই এখানে লেখা আছে, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় যে সব জিনিস আসতে পারে সেগুলো এখানে মোটামুটি লেখা রয়েছে, ঠিক আছে। চল এরপরে যাব হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। স্যার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কি ধরনের কোষ? এরা দুজনেই হচ্ছে ইউক্যারিওটিক কোষ,
স্যার ইউক্যারিওটিক মানে তো বললেন না, প্রোক্যারিওটিক মানে তো বললাম, ইউক্যারিওটিক বলিনি কেন? চলো ইউক্যারিওটিক মানে একবার দেখে নাও। ইউক্যারিওটিক, এই ইউ শব্দের অর্থ কি স্যার? প্রো মানে যদি আদি হয়, ইউ মানে নতুন না, ইউ মানে সম্পূর্ণ। ইউ মানে কি? সম্পূর্ণ, সম্পূর্ণ ইউ মানে। ক্লিয়ার? এবার ইউ মানে সম্পূর্ণ, কি সম্পূর্ণ? ক্যারিওটিক, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস। তাহলে সম্পূর্ণ নিউক্লিয়াস যাদের মধ্যে দেখতে পাবো, সম্পূর্ণ নিউক্লিয়াস যার মধ্যে দেখতে পাবো সেটা হচ্ছে কি ইউক্যারিওটিক সেল। এই না 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 না, 7:30 কি করে? 8টা, ওই 8, ওই ডাইরেক্ট করবো তো 8টা। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম যে সম্পূর্ণ নিউক্লিয়াস মানে এদের কি হয়, নিউক্লিয় পর্দা ফর্দা সবই থাকে, তাই জন্য সম্পূর্ণ নিউক্লিয়াস। সম্পূর্ণ নিউক্লিয়াস যাদের দেখতে পাওয়া যাবে তারা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ওকে, চল এরপরে আসছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ব্যাপারে পার্থক্য হয়ে গেল, সরি হয়ে গেল এটা। এবার আসছি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ব্যাপারে। এই দিকের যে ছবিটা দেখতে পাচ্ছ এটা প্ল্যান্ট সেল, ওই দিকের যেটা আছে সেটা হচ্ছে অ্যানিমাল সেল, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এইবার এদের মধ্যে কি কি পার্থক্য আছে খুব ইজিলি কালার দিয়েই ডিফারেন্সিয়েট করা রয়েছে, তবু আমি তোমাদের একবার দেখিয়ে দিই। সবার প্রথম ক্লোরোপ্লাস্ট, ছোটবেলা থেকে পড়ে এসছো। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না, এ তো ছোটবেলাকার জিনিস, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন, শর্টে লিখলাম ব্যতিক্রমটা। সেটা হচ্ছে কি ইউগ্লিনা। ইউগ্লিনা প্রাণী হওয়া সত্ত্বেও, প্রাণী হওয়া সত্ত্বেও এর মধ্যে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। প্রাণীটার নাম কি ইউগ্লিনা। আরেকটাও আছে ক্রাইস অ্যামিবা, ঠিক আছে, ইউগ্লিনা আর হচ্ছে ক্রাইস অ্যামিবা। ক্লিয়ার? যাই হোক, এরপর সেল ওয়াল, কোষ প্রাচীর। কোষ প্রাচীর একমাত্র আমরা কোথায় দেখতে পাবো? কোষ প্রাচীর একমাত্র আমরা উদ্ভিদ কোষেই দেখতে পাবো, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এবার এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালের মধ্যে কিছু ছিদ্র থাকে, যেমন এখানে তুমি দেখতে পাবে এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে। এই যে ছিদ্রগুলোকে কি বলা হয়? প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটার কাজ কি? অন্তঃকোষীয়, আন্তঃকোষীয় পরিবহন। আন্তঃকোষীয় পরিবহন মানে এক কোষ থেকে অন্য কোষে খাদ্য বয়ে নিয়ে যাওয়া হচ্ছে কাজ। মানে এটা একটা কোষ, যেই কোষের এইখানে ধরো ছিদ্র রয়েছে, এর পাশে আরেকটা কোষ রয়েছে, সেই কোষের এই যে দুটো ছিদ্রের যে কানেকশন, এই কানেকশনটাই হচ্ছে কি প্লাজমোডেজমাটা। এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে খাদ্য যাতায়াত করে, সেই কানেকশনটাই হচ্ছে কি প্লাজমোডেজমাটা। ঠিক আছে, সেই কানেকশনটার নাম কি প্লাজমোডেজমাটা, যেটা কি করে এক কোষ থেকে আরেক কোষে খাদ্য পরিবহনে সহায়তা করে। ঠিক আছে, হয় না তোমাদের বাড়িতে? তোমার বাড়ি এটা, তোমার পাশের বাড়ি এটা, এবার দুজনের বাড়ির সামনে জানলা আছে, এখানে থাকো তুমি, ওখানে থাকে, এই বাড়িতে থাকে তোমার বর্তমান গার্লফ্রেন্ড, জানলা দিয়ে না এসব করো না? ওই যে আদান প্রদান করছো, ওই যে দুটো জানলায়, এই ঘরেও একটা ফুটো যেটা জানলা, ওই ঘরের একটা ফুটো যে জানলা দিয়ে তোমরা চুমু আদান প্রদান করছো, ওটা কি? ওটাই হচ্ছে প্লাজমোডেজমাটা কোষের ক্ষেত্রে। এবার কোষ তো আর চুমু আদান প্রদান করে তো আর শক্তি জোগাড় করতে পারবে না, ওটা তোমার হবে। ওই তরফ থেকে একটা চুমু এই তরফে এলেই ব্যাস এনার্জি। তো এর ক্ষেত্রে তো সেটা হবে না, এর ক্ষেত্রে খাবার দাবার, সেটা হতে পারে জল, সেটা হতে পারে লবণ,
সেটা হতে পারে কোনো মিনারেলস, এইগুলো আদান প্রদান হয়ে থাকে। তো সেটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। এবার তুমি বলো, তোমার ঘর না থাকলে জানলা কোথায় থাকবে? জানলা বলে কি কিছু থাকবে? তার মানে যার ঘর আছে তারই জানলা থাকবে, হ্যাঁ কি না? যার ঘর আছে তার জানলা থাকবে, যার সেল ওয়াল আছে তারই প্লাজমোডেজমাটা থাকবে, কারণ জিনিসটাই তো সেল ওয়ালের ছিদ্রকে বলে প্লাজমোডেজমাটা। এবার সেল ওয়াল না থাকলে ছিদ্র কোথা থেকে থাকবে, তাই না? তো তাই জন্য সেল ওয়াল যেহেতু এর মধ্যে থাকে, প্লাজমোডেজমাটাও আমরা প্ল্যান্ট সেলেই দেখতে পাবো, সিম্পল হিসাব। ওকে, তো এইটা আমরা এই কোষে পাবো না। এবার এমন কিছু জিনিস চলে আসো যেটা আমরা এইখানে পাবো না, যেমন হচ্ছে সেন্ট্রিওল আর সেন্ট্রোজোম। এটা আমরা পরে বুঝবো যে কি জিনিস, খালি জেনে রাখো কোষ বিভাজনে এটি সহায়তা করে থাকে, কোষ বিভাজনে এটি সহায়তা করে থাকে। এটা আমরা এখানেই পাবো, প্রাণী কোষেই পাবো, উদ্ভিদ কোষে নয়। আরেকটা হচ্ছে লাইসোজোম, যাকে বলা হয় আত্মঘাতী থলি। এই আত্মঘাতী থলিও কিন্তু আমরা কোথায় পাবো? আত্মঘাতী থলি আমরা প্রাণী কোষে পাবো, অন্য কোনো কোষে পাবো না। লাইসোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। ক্লিয়ার? এইবার চলো তার পরের পয়েন্টগুলোতে আসো। এবার স্যার বাদ বাকিগুলো তো আর পার্থক্য না, এরও আছে ওরও আছে, এর আছে ওর আছে, তবুও পার্থক্য আছে। যেমন গলগি অ্যাপারেটাস বা গলগি বডি বা গলগি বস্তু যেটাকে বলে থাকি আমরা, এই গলগি বস্তু এদেরও আছে ওদেরও আছে। তাহলে তফাৎ কি? এই যে উদ্ভিদের গলগি বস্তু কি করে, মাথায় রাখবে, কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। এই গলগি বস্তু কি করে? গলগি অ্যাপারেটাস উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠন করতে সাহায্য করে, কোষ প্রাচীর গঠন করে। ঠিক আছে? তো তাই জন্য এর আলাদা একটা নামও আছে, তার নাম কি? ডিকটিওজোম। কি বলা হয়? ডিকটিওজোম, ডিকটিওজোম বলা হয়। ওকে, ক্লিয়ার? উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজোম। মাইটোকন্ড্রিয়ায় দুটোর কোনো পার্থক্য নেই তেমন, ভ্যাকুওল পার্থক্য আছে। মাথায় রাখবে উদ্ভিদ কোষের ভ্যাকুওল আকারে বড়, সংখ্যায় কম। আকারে বড়, সংখ্যায় কম। আকারে বড়, সংখ্যায় কম। আকারে বড়, সংখ্যায় কম, ভ্যাকুওল। আর এরা কি? আকারে ছোট, সংখ্যায় বেশি। আকারে ছোট, সংখ্যায় বেশি। ঠিক আছে? আকারে ছোট, সংখ্যায় বেশি। হলো? রাইবোজোম, রাইবোজোম দুজনেরই 80S প্রকৃতির। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুজনেরই আছে। ঠিক আছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও দুজনেরই আছে, নিউক্লিওলাসও আছে, নিউক্লিয়াসও আছে, নিউক্লিয়ার মেমব্রেনও আছে, সবকিছু আছে। তফাৎগুলো এখানে দেখিয়ে দিলাম আর এখানে লেখা আছে, আমি যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। ক্লিয়ার হয়েছে? স্যার এত কিছু মনে রাখা যাচ্ছে না, ঠিক আছে ছেড়ে দাও, পড়ো না, চাকরি হবে না, এনএম জেনেম হবে না, কি হবে মনে না রাখতে পারলে? কি এলো গেল তাতে? তুমি মনে রাখবে না, অন্য কেউ মনে রাখবে, সে চাকরি নেবে, সে এনএম জেনেম নেবে। খুব সিম্পল হিসাব। এখন বর্তমানে কম্পিটিশন, এখানে কে কে মনে রাখতে পারবে একবার বলো তো? এখানে কে কে মনে রাখতে পারবে একবার হাত তোলো? কে কে মনে রাখতে পারবে? যত পড়াবো সব মনে রাখতে পারবে, কে কে আছে? যা যা পড়াবো সব মনে রাখতে পারবে, কে কে আছে? দেখে নাও একবার, কে কে মনে রাখতে পারবে? যে যে মনে রাখতে পারবে শেষে কম্পিটিশনে থাকবে, শেষে চাকরি পাবে। মানে চাকরি মানে ওই চাকরি পাওয়াই আর কি, একবার পড়ায় চান্স পেয়ে গেলে তো চাকরি হবে। শেষে পাবে যে মনে রাখতে পারবে না, এত তো মনে রাখতে পারবো না, তো এত চাকরি হবে না। সিম্পল হিসাব। মনে রাখতে পারবে, চাকরি হবে। মনে রাখতে পারবে না, কম্পিটিশনে তোমাকে কেউ মারিয়ে দিয়ে চলে যাবে। খুব সিম্পল হিসাব। যদি টেলা হয়ে বসে থাকো, আমি তো পড়বো না, আমাকে তো এমনি এসে হাতে এসে চাকরি ধরিয়ে দিয়ে যাবে, ঠেঙ্গা ঘন্টা কারুর ঠেকা পড়েছে তোমার হাতে চাকরি ধরিয়ে দিয়ে যাবে, তখন ওই যে টাকা দিয়ে পেতে হয়, টাকা দিয়ে পেতে হবে তোমার।
ঠিক আছে, তারপরে চাকরিতে ঢুকবে, 1-1.5 মাসের মধ্যে চাকরি যাবে। ঠিক আছে, অত কারুর কম্পিটিশনের যুগ, অত কারুর ঠেকাই পড়েনি তুমি মানে মানে মনে রাখতে পারবে কি পারবে না, তোমাকে দেখে কি সিলেবাস ঠিক হবে মনে রাখতে পারবে কি পারবে না? সবে তো শুরু করেছি, আজকে সব থেকে সহজ চ্যাপ্টার পড়ছি আমরা, সব থেকে সহজ জিনিস, মানে এখনো তো কিছু হাতই লাগাইনি, এখনো কিছু হাতই লাগাইনি। এই পিপিটিটা যেই চ্যাপ্টারটা পড়ছো, এই পিপিটির পেজের সংখ্যা মোট 129টা, একটা চ্যাপ্টারের পিপিটির সংখ্যা 129টা, পিপিটির সংখ্যা। ইনফরমেশন তো ছেড়ে দাও, এরকম কত ইনফরমেশন আছে, 129টা তো পিপিটির সংখ্যা। মনে রাখতে পারবে না, পারবে না, অন্য যে মনে রাখতে পারবে সে চাকরি পাবে। ঠিক আছে স্যার, গলগি বস্তুটা স্যার প্রাণীর, গলগি বস্তুটা প্রাণীর দেহেরটা কিছু না, প্রাণীর দেহেরটা নরমাল গলগি বস্তুই বলে, উদ্ভিদ দেহটাকে বলা হয় ডিকটিওজোম, প্রাণী দেহেরটা নরমাল। উদ্ভিদ দেহেরটা কোষ প্রাচীর গঠন করে, প্রাণী দেহের তো আর কোষ প্রাচীর নেই যে গঠন করবে। ঠিক আছে, ক্লিয়ার? প্রাণী দেহের কোষ প্রাচীর নেই তো গঠন করার কোনো জিনিসও নেই। ওকে, চলো, যে মনে রাখতে পারবে, আবারও বলছি, খাটতে পারলে থাকো, না খাটতে পারলে প্রথমেই বেরিয়ে যাও, নাহলে 1 বছর নষ্ট হবে, ফালতু ফালতু খাটবে। ঠিক আছে, ফালতু ফালতু মনে হবে যে দূর, 1টা বছর দিলাম, না একুল হলো না ওকুল হলো, না মজা করতে পারলাম না পড়াশোনা করতে পারলাম, তো ঠেকা পড়ে না। স্যার, আমি আমি খুব সিম্পল হিসাব বলছি, আমাকে কেউ সিম্প্যাথির জন্য অনেকে কল করে, সিম্প্যাথি, হ্যালো স্যার, হ্যাঁ স্যার আমি না, আমার না বাচ্চা আছে, তার মধ্যে আমি পড়াশুনো করি, তার মধ্যে আমার একটু কষ্ট হচ্ছে পড়তে, আমি কি করে করব বলুন, হ্যাঁ, মানে এতটাই কি পড়তে হবে? আমি সিম্পল বলি, পড়তে হবে না, ছেড়ে দাও। তোমার বাচ্চা আছে কি নেই, তোমার সংসার সামলাতে হয় কি হয় না, তোমাকে কি ওখানে বোর্ডের লোক জিজ্ঞাসা করবে ওরকম কি, ওরকম কোনো কোটা আছে? বাচ্চা হলে আলাদা কোটা পাবে, পাবে? আমার না সংসারে বাসন মাজতে হয়, ঘর মুছতে হয়, আলাদা কোটা দেবে তোমায়? তো নিজে স্ট্রং হও, স্ট্রং হতে হবে। তোমার লাইফে যেমন প্রবলেম আছে, সবার লাইফে আছে। ঠিক আছে, আমার লাইফেও আছে, আমার বাড়িতে 2জন ক্যান্সার পেশেন্ট, আমি তার মধ্যে হাসতে হাসতে রোজ পড়াতে আসি, 11-12 ঘন্টা 14 ঘন্টা আমি অফিসে থাকি, তোমাদের 10 জনকে পড়াই। আমার বাড়িতে 2জন ছেড়ে দাও, আমি আমার ওয়াইফ, আমার ওয়াইফের ফ্যামিলিতে 2জন, মানে একজন হার্টের পেশেন্ট, একজন ক্যান্সার পেশেন্ট, আমার ঘরে 2জন ক্যান্সার পেশেন্ট। ঠিক আছে, তো আমাকে শিখিও না যে তোমাদের স্ট্রাগল কি হয়, তো স্ট্রাগল কাকে বলে সেটা আমাকে শিখিয়ে লাভ নেই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেকি জিনিস, এই জাস্ট সিম্প্যাথি পাওয়ার জন্য, স্যার আমার অমুক জিনিসটা না হয় না, আমার বাড়িতে খুব এই প্রবলেম ওই প্রবলেম, সবার প্রবলেম আছে, কারুর লাইফে, সবার লাইফে আলাদা আলাদা ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তুমি করতে পারবে না, অন্য যে করবে সে সিট নিয়ে চলে যাবে, তোমার কোনো প্রবলেমের জন্য আলাদা কোনো কোটা হয় না। হ্যাঁ, যেমন এসসি এসটি ওবিসি, হ্যাঁ, এইসবের জন্য কোটা আছে, প্রবলেমের কোনো কোটা নেই। ঠিক আছে, তোমার প্রবলেম ভার মে যায়, যা প্রবলেম যে যাও, তোমার প্রবলেম নেই তুমি থাকো, তোমার প্রবলেম নেই তুমি লড়ো, আমার তো বোর্ডের, আমার তো দেখে কাজ নেই যে তোমার কি প্রবলেম আছে, তোমার প্রবলেম তুমি, মানে তুমি ক্রিয়েট করে থাকতে পারো, তোমার আগের জেনারেশন ক্রিয়েট করে থাকতে পারে, সেটা বোর্ডের দেখে কাজ নেই, প্রবলেম আছে নিজে সলভ করো দেন আসো, এটাই হচ্ছে স্ট্রাগল। ঠিক আছে, তোমার কোনো ধারণাও নেই, আমার আজকে হয়তো, আজকে আমার স্যালারি দেখে সবার মনে হতে পারে আরে বাস, সুভাষিস স্যার তো লাখ লাখ টাকা স্যালারি পায়। হ্যাঁ, মানে একটা সময় ছিল আমি খাতা বিক্রি করেছি, তোমরা হয়তো জানো না। ঠিক আছে, তো খাতা বিক্রি করে, মানে খাতা বিক্রিও করেছি। আর এখন একটা মানে পার মান্থের স্যালারিতে একটা করে তো গাড়ি আরামসে চলে আসতেই পারে, তো ওখান থেকে স্ট্রাগল করে আজকে এখানে এসেছি, তো তোমাদেরও স্ট্রাগল থাকবে, তোমাদেরও লড়তে হবে, তারপরেই তুমি উঠবে, আলটিমেটলি কোনো রাস্তা নেই। ঠিক আছে, ওসব সিম্প্যাথি গেম অন্য কারোর সাথে খেলো, হচ্ছে না বেরিয়ে যাও। ঠিক আছে, শুনতে খুব খারাপ লাগছে কিন্তু আমি বলছি এই কারণে, কারণ স্ট্রং না হলে, আজকের রেজাল্ট দেখার পরও যদি স্ট্রং না হও, এই কম্পিটিশন তোমার জন্য নয়, নয়, সিম্পল নয়। আজকে যেটা হয়েছে, আজকের রেজাল্ট দেখে সবাই ঘাবড়ে গেছে, আগের বার 67 যারা পেয়েছিল, 67 নয় 69, তার আগের বছর র্যাঙ্ক ছিল 1600। ঠিক আছে, আগের বছর যারা 69 পেয়েছিল, এই বছর যে 69 পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে 3965। ঠিক আছে, 3965। ওকে, ক্লিয়ার? এবার নিজে বুঝে নাও কম্পিটিশন কোন জায়গায় গেছে।
যে একই মার্কসে কতজন ঢুকেছে? বেশি নয় 2300 জন। 2300 জন তোমার কম্পিটিশনে চলে এসছে একই মার্কসে। 2300 বেশি, 2365। বুঝতে পারছো কম্পিটিশন কোনখানে গেছে? যেখানে 69 এ 1600 র্যাঙ্ক ছিল, 69 এ 3965। ভাবাও যায় না, ভাবতেই পারবে না যে কি করে হলো এটা। পরের বছর আমি বলছি আমার মানে মানো না মানো, এটাই 69 পরের বছরে হতে চলেছে 6000 র্যাঙ্কের কাছাকাছি। যে 69 পাবে তার 6000 র্যাঙ্ক হবে পরের বছর। মিলিয়ে নিও। আজকে বলছি, এই ভিডিওটা তো থাকবে তোমার 1 বছর, তখন তুমি মিলিয়ে নিও। ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস বলে রাখছি, অনেকে এটা ভাবে স্যার আমার তো 50 না পড়েই হয়ে গেছে, 50 অল্প প্রিপারেশনে আমি 50 পেয়ে গেছি। 50 পাওয়া ইজি, কারণ 50টা কোয়েশ্চেন দুদু ভাতু থাকে, দুদু ভাতু। ঠিক আছে, 50টা কোয়েশ্চেন, একটা বেশি কিছু নয়। যে প্রিপারেশন নিয়েছে নেয়নি দেখে লাভ নেই, একটা মাধ্যমিকের বাচ্চাকে এনে বসিয়ে দাও, এই 50 নম্বর সে এমনি নিয়ে চলে যাবে। প্রবলেম শুরু হয় কোথা থেকে জানো? এই 50 থেকে 55তে পৌঁছানো কঠিন। ঠিক আছে, এই 55 থেকে 60-এ পৌঁছানো আরো দ্বিগুণ কঠিন। 60 থেকে 65 পৌঁছানো 4 গুণ কঠিন। অর্ধেকের গাড়ি এইখানেই আটকে যাবে, অর্ধেকের বেশির গাড়ি এখানেই আটকে যাবে। এই বছর যারা বলছে যে না পড়েছো 50-55 পেয়ে গেছি, তারা এই বছর সারা বছর প্রিপারেশন নেওয়ার পরেও হয়তো গিয়ে 65-তে গিয়ে ঠেকবে। এটা বাস্তব, মেনে নাও। এই 65 থেকে উপরে যদি যেতে হয়, তোমার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দরকার। এই বছর যদি নর্মাল ভাবেও পড়ো, তুমি এই বছর না পড়ে 50 পেয়েছো, 55 পেয়েছো, শেষ 2 মাস পড়ে 55 পেয়েছি, 60 পেয়েছি, নাথিং ম্যাটার্স। তুমি এরপরে সারা বছর ধরে পড়াশোনা করেও 65 তুলতে গিয়ে কালঘাম ছুটে যাবে। দেখো, মক টেস্ট দেবে তো, লাস্টে গিয়ে বুঝতে পারবে মক টেস্ট দিতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে 65 তুলতে। এটা বাস্তব। ঠিক আছে, মানে আবার টাকার থিওরি যেমন উল্টো হয়, মানে 1 কোটি টাকা কামানো কঠিন, কিন্তু 1 কোটি থেকে 10 কোটি কামানো তুলনামূলক ইজি। 10 কোটি থেকে 100 কোটি কামানো আরো তুলনামূলক ইজি। কারণ যে একবার 1 কোটি কামানো শিখে গেছে, সে প্রসেসটা জানে। এখানে আবার ঠিক উল্টো, যত উপরের দিকে মার্কসে যেতে যাবে, মানে 90 থেকে 95 পাওয়া যতটা ইজি, 5 নম্বর বেশি পাওয়া, 99 থেকে 100 পাওয়া ততটাই কঠিন। ঠিক আছে, ওই রকম ম্যাটার্স। ঠিক আছে, বাস্তব দুনিয়া ভাবো, ওসব স্বপ্নের দুনিয়ায় আর থেকো না। এই বছরের মার্কসটা দেখার পর আমার কথা খুব রুড মনে হতে পারে যে স্যার এত প্রথম দিনই স্যার এরকম ভাবে বলছে, কারণ তোমার ভালোর জন্য বলছি। তোমার বাড়িতে দাদা আছে, তোমার দাদা তোমার উপর রেগে যায়, তোমাকে বকাবকি করে, আমি হচ্ছি তোমার সেই দাদা। খালি তোমার বাড়িতে থাকি না, তোমার ফোনের মধ্যে আমি থাকি। ঠিক আছে, তো এই দাদাও বকবে, এই দাদাও তোমাকে তো হাত দিয়ে মারতে পারবে না, এই দাদা কথায় মারবে, কিন্তু তোমার ভালোর জন্য। কারণ বাস্তবটা বোঝো, তোমার যতটা ভিশন ক্লিয়ার থাকবে, তত তোমার লাইফে সাকসেস ইজি হবে। আজকে মেন মোটিভ পড়ানো নয়, আজকের মেন মোটিভ তোমাদের রিয়ালিটি দেখানো। ঠিক আছে, তোমরা এখন যে দুনিয়ায় বাঁচছ, সেই দুনিয়ার থেকে কম্পিটিটিভ এক্সামের দুনিয়া অনেক আলাদা। নামেই তাই জন্য নাম হচ্ছে কি কম্পিটিটিভ। ম্যাটার করে না তুমি কতটা পড়ছো, ম্যাটার করে এখানে তোমার সাথে যারা কম্পিট করছে তারা কতটা খাটছে। স্যার আমি প্রচুর খেটেছি, আমি সারা বছরে 5টা বই পড়েছি, সারা বছর ধরে 5টা বই পুরো খেয়ে ফেলেছি, কিন্তু তবুও না আমার হলো না। কেন হলো না জানো? কারণ তোমার যে কম্পিটিশন, সে 10টা বই খেয়ে ফেলেছে সেই সময়। ঠিক আছে, স্যার বলছিলাম এখন থেকে যেমন ভাবে বলছেন সেইভাবেই পড়বো তো স্যার? তাহলে হবে তো নেক্সট ইয়ার? একদম হবে, খাটতে হবে পাগলের মতন, পাগলের মতন খাটতে হবে। যা যা বলবো স্টেপ বাই স্টেপ সেগুলো করবে, স্টেপ বাই স্টেপ। একেবারে প্রথম দিন থেকে শুরু হয়েছে। সবার প্রথম শর্ত একটাও লাইভ ক্লাস মিস করবে না, যারা যারা লাইভে আছো, কেউ না।
সেটা ইউটিউব লাইভ হোক, পেড লাইভ হোক, এইখান থেকেই শুরু হয় প্রথম ল্যাকিং। মাথায় রাখবে তোমার জার্নি ওখানেই শেষ হয়ে গেছে যেদিন তুমি একদিন পুরো ক্লাস করোনি ইউটিউব, মানে তোমার পেড ব্যাচের। কেন স্যার? এরপরে আস্তে আস্তে পার ডে 4টে করে 5টা করে ক্লাস থাকবে। তুমি একদিন যদি কামাই করো, একদিন যদি ভিডিও না দেখো, তোমার কটা ভিডিও জমলো? 4 ঘন্টা। পরের দিন যেদিন জয়েন করবে সেদিন তোমাকে দেখতে হবে 8 ঘন্টার ভিডিও। তখন দেখবে 8 ঘন্টা না দেখা হচ্ছে না আজকে, ঠিক আছে আজকে 5 ঘন্টা দেখি, বাদ বাকি 3 ঘন্টা, ওই 3 ঘন্টা রয়ে গেল। এরপরে প্রত্যেক দিনের ভিডিও 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে থাকতে 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 এক সময় গিয়ে এমন জমে যাবে তুমি লাইভ ছেড়ে দেবে, লাইভের ক্লাস করা ছেড়ে দেবে, এবং আলটিমেটলি তারপর থেকে তোমার সিলেকশন ওখানেই শেষ, গল্প ওখানেই শেষ হয়ে যাবে, ওখানেই শেষ, গল্প এখানেই শেষ হয়। একদিন মাঝখানে ব্রেক আর তোমার পুরো জার্নি ওখানেই শেষ। একদিন ব্রেক, স্যার শরীর খারাপ হলে কি করব? তাই জন্য দুদিন পেন্ডিং আমরা রেখেছি, শনিবার রবিবার। এই রবিবারটা বেড়াতে যাবো, এই রবিবারটা ছেড়ে দেব, পড়ার হতেই পারে তোমার একদিন শরীর খারাপ, দুদিন শরীর খারাপ, একদিন এই প্রবলেম, দুদিন ওই প্রবলেম, প্রত্যেক সপ্তাহে হতে পারে না। তো তাই জন্য তোমাদের কিন্তু শনিবার রবিবার বা সপ্তাহে 2 দিন করে, সবসময় শনি রবিবার নয়, কোনো টিচারের আলাদা দিনে রাখা হয়েছে। তো মোট কথা ওভারঅল 2 দিন করে গ্যাপ রাখা হয়েছে তোমাদের, ঠিক আছে? 2 দিন করে। তো এই যে 2 দিন করে যে গ্যাপটা রাখা হয়েছে, এই 2 দিন হচ্ছে তোমার বাফার পিরিয়ড। যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় ওই সপ্তাহের মধ্যেই দেখে নাও, না হলে পরে গিয়ে শেষ, ওখান থেকে জার্নি খতম। ঠিক আছে? ক্লিয়ার? চলো, এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে। কে কি আবিষ্কার করেন? সেল ওয়াল কে আবিষ্কার করেন? রবার্ট হুক। সব কটা পড়তে হবে না, আমি বলবো সেল ওয়ালটা পড়বে, সেল মেমব্রেনটা পড়বে, মাইটোকন্ড্রিয়া পড়বে, গলগি বস্তু পড়বে, প্লাস্টিক পড়বে, লাইসোজোম পড়বে, রাইবোজোম পড়বে, আর কিছু পড়তে হবে না। এই কটা তোমরা নোট ডাউন করে নাও জলদি, এই কটা তোমরা নোট ডাউন করে নাও জলদি। হয়েছে? চলো, এরপরে আজকে ঢোকার কথা, আমি মনে হয় যে এখানে আমরা এন্ড করি আজকে, কারণ আমরা পরের দিন থেকে পড়া স্টার্ট করব। আজকে এইটুকুনি থাক, একটা পেজই ছিল যদিও বা, চলো করেই দিই, একটা পেজই আছে। সেটা হচ্ছে সেল ওয়াল, কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়, ঠিক আছে? কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয় এটা জেনে রাখো জাস্ট ছোট্ট করে। কোষ প্রাচীর তৈরি হওয়ার মূল উপাদান কি? ওকে, দেখো সর্বপ্রথম
সেলুলোজ, এটা হচ্ছে প্রধান মেইন উপাদান। এছাড়া হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন, কাইটিন, কাইটিন আছে, এইগুলো সব হচ্ছে কি তোমার কোষ প্রাচীর তৈরির একটা উপাদান। এই যে যত কিছু তোমরা দেখতে পেলে এখানে যে যে উপাদানগুলোকে, এরা সব হচ্ছে এক প্রকার কি পলিস্যাকারাইডস। এরা কি পলিস্যাকারাইডস, এরা হচ্ছে পলিস্যাকারাইডস, ঠিক আছে, বা বহু শর্করা, বহু শর্করা। ক্লিয়ার হচ্ছে? চলো, তো এটা হচ্ছে তার ছবি, এটা তোমাদের লাগবে না, জেনপাস বা বিএসসি নার্সিং যারা পড়ে তাদের এখানটা লাগবে এই ছবিটার ক্ষেত্রে। তো তোমাদের এই ছবিটা দেখে কোনো লাভ নেই, ছবিটায় তোমাদের কোনো ইউজেস নেই। তোমরা জেনে রাখো সেল ওয়াল কাজ কি। সেল ওয়াল হচ্ছে যান্ত্রিক শক্তি সরবরাহ করে, এটা প্রধান কাজ। দ্বিতীয় কাজ, খাদ্য জলাধার হিসাবে ব্যবহৃত হয়, খাবার জল এগুলো ধরে রাখতে। তুমি চৌবাচ্চা কেন ইউজ করো? চৌবাচ্চার প্রাচীরটা কেন দেওয়া থাকে? যাতে জল ধরে রাখতে পারে। ওকে, ক্লিয়ার? স্যার আগের স্লাইডে দুটো বাকি আছে, দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি, ঠিক আছে, দিয়ে দিচ্ছি আগের স্লাইডটা, এটা দেখে নাও, দেন ওটা লিখে নিও। খাদ্য জলাধার হিসাবে ব্যবহৃত হয় এটি, তার মানে খাদ্য জল এগুলো ধরে রাখতে লাগে। একটি কোষের আকৃতি বজায় রাখে। কোষের আকৃতি, তুমি যদি প্রাচীরই না থাকে কোষটা আকৃতি কি করে পাবে? এই যে এরকম একটা ষড়ভুজাকার আকৃতি দেখছো, এটা কোষের আকৃতি কিসের জন্য হচ্ছে? তোমার প্রাচীরটা আছে বলে। এটি আন্তঃকোষীয় পরিবহন নিয়ন্ত্রণ করে, আন্তঃকোষীয় পরিবহন এটি নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটা কি, এটি কোষের বিস্তৃতি নিয়ন্ত্রণ করে, কোষটা কতটা বড় হবে, দীর্ঘায়িত হবে, সেটাও নির্ভর করে এই কোষ প্রাচীরের উপর। ঠিক আছে, আজকে অল্পর মধ্যেই থাকলো, পরের দিন এখান থেকেই ঢুকবো, কারণ প্রথম দিনই যদি আমি সবকিছু চাপিয়ে দিই, এখনই বলছো যে স্যার এত কিছু মনে রাখতে হবে, এখনো তো সবে শুরু, সবে 13 পাতা পড়লে, এখনো এই চ্যাপ্টারের 129 পাতার মোট এই পিপিটিটা, তার মধ্যে 13 পাতা মোট শেষ হলো আজকে। তাহলে এখনো কত পাতা বাকি? 116 পাতা। তো নেক্সট দুদিনে আমরা এবার পড়বো 116 পাতা। এবারে কি বলছেন স্যার? হ্যাঁ, 116 পাতা। ঠিক আছে, চলো টাটা।